প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ৬৪টি জেলাতেই চাই অত্যন্ত শক্তিশালী, ক্ষমতাসম্পন্ন এবং সৎ, ন্যায় নীতিবান লোকদের দ্বারা গঠিত দুদকের অফিস। যে কোনো দেশের সার্বিকভাবে সমগ্র দেশ ও জাতিকে উন্নয়নের শীর্ষে নিতে হলে যে কয়েকটি মূল উপাদান প্রয়োজন, তার ভিতর কয়েকটি বিশেষ উপাদান রয়েছে। পুরো জাতিকে সামগ্রিকভাবে এবং স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, শিক্ষায়, স্বাস্থ্যে, সর্বদিক থেকেই পুরো জাতিকে একসাথে অগ্রসরগামী করে তোলা। সেই অর্থে আমি আজকে শুধু অর্থনীতির ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক সমতা রক্ষা এবং অর্থনীতিতে বাংলাদেশে যে বড় ধরনের বৈষম্যের সৃষ্টি হয়েছে, একদিকে পুঁজিবাদীদের আড়ম্বর, অন্যদিকে আস্তে আস্তে নিষ্পেষিত চিহ্ন হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিকভাবে একটি সম্প্রদায় যারা কৃষি বা শ্রমজীবীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের একটি দেশ যদি গণতন্ত্রের কথাই বলি, সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় আনতে হয়, তাহলে নির্বাচনে অর্থ লেনদেনের যে বড় ধরনের প্রক্রিয়া, যে ব্যবসা, বড় ধরনের কোটি কোটি টাকা ইনভেস্ট করে একজন সংসদ সদস্য, একজন উপজেলা, একজন মেয়র, একজন চেয়ারম্যান নির্বাচিত হন, যে অঢেল অর্থ, এই অর্থটা গ্রহণ করে বিশেষ করে সাধারণ সবাই, উচ্চবিত্তরাও নেয়, কিন্তু নিম্নবিত্তদেরকে দেওয়ার কথা বলে মধ্যম একটা গোষ্ঠী তারা এই অর্থগুলো আদান প্রদানের ভিতরে জড়িয়ে পড়ে। আমি সেই জায়গাটা পরিষ্কার করার জন্যই আজকে কিছু কথা বলবো। এতে ৬৪টি জেলায় যদি দুদকের অফিস করা হয়, বাড়তি কোনো খরচ নেই, নতুন করে কোনো লোক নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। প্রতিটি ইউনিয়নেই চেয়ারম্যানদের আন্ডারে চৌকিদার আছে, দফাদার আছে। এরা যেমন বাড়ি বাড়ি গিয়ে বাড়ির খাজনার ব্যাপারে তাগিদ দেয়, খাজনা তোলে, ঠিক সেই রকমেরই এরা প্রত্যেকটি ওয়ার্ডে রাস্তা দিয়ে ঘুরতে থাকবে। কোথায় কোন বাড়িটি তৈরি হচ্ছে, কোথায় বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের আভাস চিহ্ন বোঝা যাচ্ছে, সাথে সাথে থানায়, শুধু জেলায় না, থানায়ও একটি করে সাব অফিস থাকবে। এরা প্রতি সপ্তাহে রিপোর্ট করবে দুদকের ওই থানা বা উপজেলা অফিসগুলোতে। থানা ওই রিপোর্টগুলো ডিস্ট্রিক্টে দেবে এবং ডিস্ট্রিক্ট যে দুদকের কর্মকর্তারা থাকবেন তারা সরজমিনে তদন্ত করতে থাকবেন। আপনার পৌরসভাতেও বাড়তি লোকের কোনো প্রয়োজন নেই। যারা পৌরসভার ভিতরে বসবাস করে তারা মাঝে মাঝেই বাড়ির ট্যাক্সের জন্য, পানির বিলের জন্য বা বিভিন্ন কাজ পরিদর্শনে আসে। এদেরই ডিউটি বন্টন করে দিতে হবে। কোন জায়গায় একটি বাড়ি হচ্ছে প্ল্যান করতে তো পৌরসভার কাছে যেতেই হয়, ওখান থেকেও তথ্য সংগ্রহ করা যায়। তারা যদি নিয়মিত জেলা দুদক অফিসে ইনফরমেশন দিতে থাকে কোন কোন বাড়ির প্ল্যান হলো, কোন কোন জায়গায় বাড়িতে হচ্ছে, দুদকের কর্মকর্তারা সেই সব জায়গায় যাবেন, দেখবেন। এই দেখার একটাই কারণ, এই অর্থ উপার্জনের পথটা কি, তারা কোন পথে অর্থ উপার্জন করছেন। যদি বৈদেশিক অর্থ হয়, রেমিটেন্স কোন ব্যাংকের মাধ্যমে কোন সিস্টেমে আসছে সেটা যেমন ধরা যাবে, তেমনি কোনো চাকরিজীবী হলে তার বেতন কত, কতদিন চাকরি, কত টাকা আয়, কিংবা লোন নেছেন কিনা। আর সবচেয়ে যাদের উদ্দেশ্যে করা রাজনীতি, এদের কোনো পেশা নেই, কোনো ব্যবসার নামে যা কিছুই আছে সেটা সীমিত, তার অর্থকে উপার্জনের পথকে আড়াল করার জন্য ছোটোখাটো হয়তো একটি ব্যবসা ডেকেছেন, সেটারও হয়তো ভ্যাট
বা অন্য কোনো কিছু সরকারি খাতে দিচ্ছে না, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে। এই সব জায়গাগুলো তদারকির ভিতরে নিয়ে আসলে সরকারি কর্মকর্তাদের যেমন দুর্নীতি করার সুযোগ কমে আসবে, রাজনৈতিকভাবে যে দেশের অর্থ লুণ্ঠন করে যে পুঁজিবাদ তৈরি হয়েছে, যে পুঁজিবাদের একটি গোষ্ঠী তৈরি হয়েছে, এদেরকে আস্তে আস্তে দমন করা সম্ভব হবে। ৫৫ বৎসর ধরে রাজনীতির নামে যেসব দেশের কুলাঙ্গার সন্তানেরা নিজেদেরকে রাজনৈতিক নেতা হিসাবে চরমভাবে প্রতিষ্ঠিত করেছে এবং দেশকে তাদের ছাড়া আর কিছুই ভাবতে পারে না, সে যে দলেরই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ওই রাশেদ খান মেনন, ইনুদের মতো ইন্ডিভিজুয়ালি এক একটি দল গঠন করে দলের নেতা হয়ে তারা রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ায় বসে থেকে যে জনগণের অর্থ লুটপাট করে নিজেদের ভোগ বিলাসিতার ভিতরে জীবনকে অতিবাহিত করেছেন, এদেরকেই মূলত ধরার জন্যই এবং এদের মতো আর কোনো শুধুমাত্র রাজনৈতিক পেশা যেন গর্বের হয়ে না দাঁড়ায়, অহংকারের হয়ে না দাঁড়ায়, ক্ষমতার উৎস হয়ে না দাঁড়ায়, এর থেকে বিরতি রাখার জন্যই দুদককে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে অত্যন্ত ক্ষমতাশালী করে দুদককে পুনর্গঠিত করতে হবে। দুদককে দেশের কাজে ব্যবহার করতে হবে। যখন এই অবৈধ অর্থের উৎস বন্ধ হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিতে তখন অর্থ লেনদেনের সুযোগ যেমন কমে আসবে, পুঁজিবাদীদের হাতের অর্থ আস্তে আস্তে নিম্নবিত্তদের হাতে এই অর্থগুলো যখন সঞ্চিত হবে, গচ্ছিত হবে, তারা তাদের সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে সম্পূর্ণ যখন স্বাবলম্বী হয়ে জাতি হিসাবে দাঁড়াতে পারবে, তারা তখন ওই টাকার জন্য ভোট বিক্রি করবেন। আর কোনো টাকাওয়ালা পুঁজিবাদী অর্থশালী লোক দাম্ভিকতার সাথে এসে 500 টাকার নোট, 1000 টাকার নোট গুঁজে দিয়ে ভোট ক্রয় করা, তখন ওই জনসাধারণই আর অর্থের লোভে লালায়িত হয়ে নেতাদের পিছে পিছে ঘুরবে না। একটি বিধবা ভাতা, একটি বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতার জন্য যেসব কারণে নেতাদের দ্বারস্থ হইতে হয়, এই সব জায়গাগুলো তখন বন্ধ হয়ে আসবে। আর যখন বন্ধ হবে তখনই অসৎ চরিত্রের লোকেরা আর বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হইতে পারবে না। স্থায়ীভাবে এমনভাবে রাঘব বোয়াল স্বৈরাচারের দোসর শক্তি, মাসেল শক্তি প্রদর্শনের যে ভীতিকর অবস্থা তৈরি করে অর্থ ঢেলে সেই পথগুলোই বন্ধ হবে। মূলত সংস্কার কাগজে কলমে নয়, সংস্কার হয়ে আসতে হবে তৃণমূল মানুষের থেকে। তৃণমূলের যে সমাজ, ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ নিয়ে যে বৃহত্তর রাষ্ট্র গঠিত, সেই একেবারে তৃণমূল সমাজ থেকে সামাজিক মানুষদেরকে সংঘবদ্ধ করে এসব দুর্বৃত্তের ব্যাপারে সজাগ করতে হবে, জ্ঞাত করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে জানাইতে হবে, সরাসরি স্কুলিং করে, মোটিভেশন করে, যে নেতাদের অর্থে ভোট যেন বিক্রি না হয়। ওই স্লোগান দিয়ে নয়, স্লোগান দিলাম, কোথাও পেপার দিলাম, এই দিলাম, সেই দিলাম না। ব্যাপকভাবে আমাদের কর্মকর্তারা আছে, উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তারা আছেন, তারা মোটিভেশনে যাবেন। দরকার হয় উঠান বৈঠক করতে হবে। রাজনীতিবিদরা যেমন মঞ্চ তৈরি করে পাবলিক এনে তাদের পক্ষে কথা বলে, সরকারও সরকারি কর্মকর্তা দিয়েই এইভাবেই পাবলিসিটি করতে হবে এবং সাধারণ মানুষকে বুঝাইতে হবে আপনার এলাকায়, আপনার অঞ্চলে কোন কোন নেতারা অবৈধ অর্থ কোন কোন পথে উপার্জন করছে, সরকারকে জানান, অর্থাৎ দুদককে জানান। দুদক তৎপর হতে হবে। দুদক ঘরে বসে থেকে কখন মামলা দেবে তারপরে তদন্ত নামবে তা নয়। দুদক নিজে খুঁজে বের করে নিজে তদন্তে নামবেন। দরকার হলে সরকারি যেমন ম্যাজিস্ট্রেটদের পুলিশি সহায়তা দেওয়া হয়, আনসার বা বিভিন্ন আর্মস বাহিনী দিয়ে সহায়তা দেওয়া হয়, দুদককেও সেভাবে সহায়তা দিয়ে মাঠে নামাতে হবে। তাহলে তৃণমূল থেকে যারা শুধু রাজনীতি করে 55 বৎসর অবৈধ সম্পদ
দখলে রেখেছেন। অবৈধ ব্যবসায় এখনও যারা জড়িত, কারা সিন্ডিকেট করে এদেশে শত কোটি টাকার মালিক হয়ে উঠেছেন, কারা প্রভাবশালী হয়ে সরকারকে স্বৈরশাসক হতে সাধারণ মানুষকে জিম্মি করে হত্যা করে নিজেদের পদ পদবি সেইটার সাথে অঢেল অর্থের মালিক হয়েছেন, এগুলো এখন খুঁজে বের করতে হবে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, দল কোনো বিষয় নয়, ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। এবং এই ব্যক্তিরা যারা শত শত কোটি টাকার মালিক হয়ে রাজধানীতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, 55 বছর আগে তাদের কোন অবস্থান ছিল তাদের পিতা দাদারা, তার পরবর্তী জীবনে সে কিভাবে কি করে আসছে, এবং তারপর সরকারি রাজনীতিতে ঢুকে দলের ছত্রছায়ায় যে অঢেল অর্থের মালিক হয়েছেন, সেই উৎস খুঁজে বের করে এইসব সম্পদকে সরকারি খাতে নিয়ে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিয়ে অর্থনৈতিকভাবে বড় ধরনের সমতা আনতে হবে। শুধু ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে না পারে যে সে নির্যাতিত, সে নিপীড়িত, সে অর্থনৈতিকভাবে কোন কৌশলে পরাজিত এবং ধীরে ধীরে ধুকে নিঃস্বের হওয়ার পথে এগিয়ে দিয়েছে একটি রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে। তখন মানুষ যখন জেগে উঠবে, স্বৈরশাসককে যেভাবে মানুষ তাড়িয়ে দিয়েছে, এদেশ থেকে বের করে দিয়েছে, ঠিক তেমনি সাধারণ মানুষই যখন বুঝবে যে রাজনীতির নামে এই 55 বছর যেসব চেহারা, যাদেরকে আমরা বড় বড় নেতা, হেভি ওয়েট, কি ওয়েট, কত রকমের ওয়েট নেতা তৈরি করেছে নিজেদেরকে, সেই সব নেতারা আসলে যে কত বড় দুশ্চরিত্রের, তাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় আত্মঘাতীমূলক সিদ্ধান্ত তারা দেয় ওই সব নেতাদের পিছনে ঘুরে। জনগণ যখন বুঝবে, জনগণ হয় দূরে সরে আসবে, না হলে জনগণ লাঠি সোটা নিয়ে এদেরকে দেশ থেকে বের করে দেবে। জনগণকে বোঝাইতে হবে। আর ধরার একটাই মাত্র পথ, দুদককে সক্রিয় হইতে হবে এবং রাষ্ট্রীয় সহযোগিতায় দুদককে কাজে লাগাইতে হবে। এখন রাষ্ট্রে যারা বসে আছে তারাও যদি এই পথে অর্থের উপার্জনকারী হয়ে থাকেন, তিনি তো রাজি হবেন না। কিন্তু যারা রাজি হবেন না এবং যারা অবৈধ অর্থের মালিক, তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে। সরকারে এই মুহূর্তে এই সময় তাদেরকে রাখার কোনো প্রয়োজন নেই। যারা সঠিক অর্থ উপার্জনের মাধ্যমেই নিজেদেরকে স্বাবলম্বী করেছেন, সেই ধরনের মানুষগুলোকেই সরকার পরিচালিত অবকাঠামোর মধ্যে নিয়ে এসে তাদের দ্বারাই পরিচালিত হবে। সৎ মানুষ আছে, কে বলছে নাই? খুঁজে দেখুন, আছে। বিতর্কিত মানুষ থাকবেই। বিতর্ক নিয়ে তো অনেক কিছু, চরিত্র নিয়ে বিতর্ক আছে, তার ব্যক্তিক কার্যক্রম নিয়ে বিতর্ক আছে, কিন্তু অর্থ উপার্জনের উৎস নিয়ে যাদের বিতর্ক নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে। হয়তো প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হোক, বড় ধরনের কোনো ব্যবসায়ী হোক, আছে যারা চাকরিতে ছিলেন না বা ব্যবসায়ী নেই, কিন্তু বাইরে বড় ধরনের নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, যারা যে কিছুদিন আশিক বললেন, খলিল সাহেবরা বলেন, দেশে আসছে। আরও আছে, আরও প্রচুর সৎ মানুষ এদেশে থাকতে পারে নাই। এদেশের রাজনীতির অঙ্গনে যে অসৎ চরিত্রের মানুষগুলা দারিত্ব করে রেখেছে রাষ্ট্রকে, যেমন সরকারি ভূমি দখল করে, ঠিক তেমনি রাজনীতির নামে কিছু ব্যক্তি, বেশি না, 300, 400, 500 বা হাজার খানেক মানুষ পুরা রাষ্ট্রকে অবৈধভাবে দখল করে রেখেছে। এদের দাপটে এই শিক্ষিত জ্ঞানী গুণী মানুষগুলা আমাদের দেশে থাকতে পারে নাই, কোথাও তার অবস্থান করে নিতে পারে নাই, থাকতে দেয় না এরা। এবং এদের কার্যক্রমে ভালো মানুষগুলা নিরাপদে সম্মানের সাথে দেশের বাইরে অবস্থান করছে। এদেরকে খুঁজে দেশের কাজে ব্যবহার করতে হবে। এদেরকে দেশে আইনের যথাযথ সম্মানে দেশে এনে এদেরকে দিয়ে দেশ পুনর্গঠনের জন্য, আমাদের সহায়তা করার জন্য তাদেরকে সম্মানের সাথে সম্মানিত আসনে উপবিষ্ট করাতে হবে।
তাহলে অন্তত অর্থনৈতিকভাবে যখন পুরো জাতি স্বাবলম্বী হয়ে উঠবে, পুরা সমাজ যখন অ্যাট এ গ্লান্সের মতো বুঝতে পারবে প্রকৃত কাকে সে, তখন বুঝবে যে কাকে সে প্রতিনিধি বানাবে, কার দ্বারা সে নিয়ন্ত্রিত হতে চায়, কার দ্বারা তার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকবে, কে তার পকেট থেকে অর্থ তুলে নেবে না, কে তার মাথার উপরে লাঠি ধরে রেখেছে, কে তার পিঠে ছুরি ধরে রেখেছে, সে তখন বুঝতে পারবে। এবং এই কাজটি এই মুহূর্তেই সংস্কার বিভিন্নভাবে হচ্ছে, আমি শুনছি সেগুলো দালিলিক কাগজপত্রে, কিন্তু এই সংস্কারের যেখান থেকে সৃষ্টি হবে সেখানে এখনও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। হয়তো আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থগিত করা হলো, কিন্তু সামাজিকভাবে এখনও মানুষ আতঙ্কের ভিতরে, এখনও মানুষ বিভ্রান্তির ভিতরে আছে। কোন পথে যাবে? এখনও মানুষ সেই পথেই আছে, পথ খুঁজছে তারা, কোন পথে যাবে। এখন এই মানুষগুলোকে পথ দেখানোর, পথে আনার একটি মোক্ষম সময়। এই সময়ই সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগিয়ে এসে জনগণকে সঠিক পথ দেখাতে হবে। তাদেরকে বোঝাতে হবে নির্বাচনের আগেই, নির্বাচনের পূর্বেই নেতা নির্ধারণের ব্যাপারে তাদেরকে সজাগ করতে হবে, বোঝাইতে হবে। অর্থনীতি, অর্থ ঢেলে যারা নেতা হতে চায়, যারা ভোট নিয়ে সংসদে যেতে চায়, এরা দেশের জন্য নয়, এরা সেই যারা অর্থ নেয় তাদের জন্য নয়, তারা নিজেদেরকে প্রভাবশালী, ক্ষমতাশালী করবার জন্যই নেতা হিসাবে আবির্ভূত হতে চায়। এই মানুষগুলোকে চিহ্নিত করে দিতে হবে জাতির সামনে, সমাজের সামনে। কিছু লোক যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, গোলাম মোল্লা রানী বলেন, বা ইনু হাসান, যাদের নাম বারবার বলি, একেবারে কেন্দ্রীয়, এটা সারা জীবন রাজপুত্রের মতো, রাজ পরিবারের মতো জীবনকে ভোগ করে আসছে এবং নিজেদেরকে ক্ষমতাশালী প্রদর্শনের জন্য যা করা সমস্ত কিছু করেছে। আরও আছে বিএনপির, যেমন আব্বাস বলেন বা খসরু, বা আরও যারা আছে, রিজভি, ফখরুল ইসলাম আলমগীর। এই মানে সাধারণ মানুষ মনে করে যে এরা দেশের সবচেয়ে ক্ষমতাশালী এবং এরা যা বলবে তাই। সে নিজেই নিজের অজান্তে, ওই যে একটা দেখি, ঘোড়াকে একটা রশি দিয়ে প্লাস্টিকের একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে গাধা। ও মনে করছে আমি বাধা আছি, ও আর ওই চেয়ার ধরে টাইম দিয়ে দেখে না যে চেয়ার ওর শক্তির সাথে কিচ্ছুই না। জনগণও এরকমের একটা অবস্থার ভিতরে পড়ে গেছে যে এদের দেখলে ভয় পায়, আতঙ্কিত হয়ে ওঠে। জুড়ে বাবা এত বড় নেতা, আসলে কিচ্ছু না। জনশক্তি যদি টান দেয়, এসব নেতাদের চেয়ার ছিটকে পড়ে যাবে। কিসের নেতা? কে নেতা? কার নেতা হলো এরা? এরা তো কোনো জনগণেরই নেতা না। একটি দল গঠন করে, একটি দল এদেরকে নেতা হিসাবে জনগণের উপরে জগদ্দল বোঝা পাথর হিসাবে চাপিয়ে দিয়ে, ভয় ভীতি অর্থ দিয়ে কেন্দ্রে টেনে নিয়ে এদেরকে ব্যবহার করে প্রয়োজন তাই কাউ হেভি নেতা, মধ্যম শ্রেণীর নেতা, বিভিন্ন নেতা হিসাবে জাতির সামনে এদেরকে প্রদর্শিত করেছে জাদুঘরের মতো। জনগণ জানেও না যে কি ভোট দিলে কি হবে, এমপি ভোট দিলে এমপি সাহেব কি হবে বা তার কি কাজ, এসব কিচ্ছু জানে না। ওই কে ধানের শীষকে নৌকা মার্কা দেশে ভোট দিয়ে চলে যাচ্ছে। কোথাকার লোক কোথা থেকে নির্বাচিত হচ্ছে তারও কোনো ঠিক নেই। অর্থাৎ দিক বিদিকভাবে জনগণকে একটা আতঙ্কের ভিতরে বিভ্রান্ত করে রেখে দেশের সাধারণ মানুষকে উন্মাদ করে ছেড়ে দিয়েছে ৫৫ বছর এইসব রাজনৈতিক দলের নামে উচ্ছিষ্ট কিছু ব্যক্তিবর্গ। এর থেকে বের হইতে হবে। এর থেকে বাইরে যদি না আনা যায়, সাধারণ মানুষকে যদি সজাগ করে তুলে না আসা যায়, দেশের কোনোই পরিবর্তন হবে না। শুধু কাগজ কলমের সংস্কার নয়, সংস্কার হইতে হবে সাধারণ মানুষের মাইন্ড থেকে, মন থেকে, আবেগের ভিতর থেকে। জাতিকে এই অবস্থার থেকে বের করে আনলেই প্রকৃত সংস্কারের স্বাদ পাবে একজন নাগরিক, তার নাগরিকত্বের স্বাদ পাবে একজন মানুষ। সে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, সে স্বাধীন, দেশ স্বাধীন এবং সে স্বাধীন। সেই অপেক্ষায় থাকলাম। অতএব আমার যেটা দাবি বা আরজ থাকলো, দেশের ৬৪টি জেলা এবং সকল থানায় দুদকের অফিস হোক এবং শক্তিশালী ক্ষমতা সম্পন্ন একটি দুদক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে এইসব অবৈধ অর্থের উৎস খুঁজে বের করুক এবং
এখান থেকেই প্রকৃত মূল সংস্কারের অভিযান শুরু হোক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।